আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন যে আমি গাজীপুরে একটি মুসলিম মেয়ে সন্ত্রাসী ইসকন কর্তৃক গণধর্ষণের শিকার হওয়ার কারণে এই মুহূর্তে আমরা গাজীপুরে অবস্থান করছিলাম। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি ইসকনের দ্বারা ভিকটিম হয়ে আরও একজন আলেম গুম হয়েছেন, মাওলানা মুহিবুল্লাহ নিয়াজি হাফিজাউল্লাহ, এবং তার ব্যাপারে আমরা আপনাদেরকে জানিয়েছি তাকে কেন গুম করা হয়েছে। তিনি ইসকনের বিরুদ্ধে মসজিদে বক্তব্য দিয়েছিলেন এবং তার বক্তব্য তারা উইথড্র করার জন্য চাপ দেয় এবং ইসকনের প্রশংসা, তারপর চিন্ময় কুমার দাস বা চিন্ময় কৃষ্ণ দাস তার মুক্তির জন্য যেন তারা কথা বলে আলেমরা, এবং হিন্দু ছেলে আর মুসলিমের প্রেমে ইসলামে আসলে তেমন কোনো সমস্যা নেই ইত্যাদি ইসলাম বিরোধী বক্তব্য তাকে দেওয়ার জন্য চাপ দেন। এবং এই আমরা 12টি চিঠির প্রমাণ পাইছি আমাদের হাতে, হয়তো আরও বেশি চিঠি দিয়ে থাকতে পারে। এই 5 মাসে 12টি চিঠির প্রমাণ আমাদের কাছে আছে, 12টি চিঠি দেওয়ার প্রমাণ আমাদের কাছে আছে। এছাড়াও আরও অনেক চিঠি থাকতে পারে। তো এই চিঠিগুলোর মধ্যে জাদুকরি পরিবার ধ্বংস করে দেওয়ার হুমকি আছে। তো বাস্তবেও এটা ঘটেছে, তাদের পরিবারের একাধিক সদস্য জাদুগ্রস্ত এবং অসুস্থ। এরপরে আপনার তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে মর্মে হুমকি দেওয়া হয়েছিল এবং সেটাও তারা বাস্তব করেছে। ইমাম সাহেবের বাড়িতে, খতিব সাহেবের বাড়িতে, উনি টিএনটি মসজিদের খতিব, ওনার যে মসজিদের কোয়ার্টার সেখানে আগুনও লাগিয়েছিল তারা, ওনার মুসল্লিরা যে আগুন নিভিয়েছেন। এভাবে জুলুম নির্যাতন চালাতে চালাতে সর্বশেষ তারা তাকে গুম করে হত্যার হুমকি দেয় এবং এটার জন্য তারা গতকাল সকালকে বেছে নেয়। গত পরশুদিন আপনারা দেখেছেন, আমরা ফেসবুকে দেখি যে একবার ডক্টর সারওয়ার হোসেনকে যেভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কার্টুনকে, এখানে কার্টুনও এঁকেছে, আবার চিঠিতে লিখিতভাবেও হুমকি দেওয়া হয়েছে। তো এরকম কার্টুন সহ আমরা 2টা চিঠি পেয়েছি। তো ওনাকে যেহেতু এইভাবেই হুমকি দিয়ে আসতেছিল, এই জন্য ওনার পরিবার ওনাকে অল্প সময় না দেখলেই ওনার পেরেশান হয়ে যেত। সকালে বের হয়ে যখন দুপুর পর্যন্ত বাড়ি ফেরেননি, তারা থানায় জিডি করতে যান, কিন্তু থানা জিডি নেয় নাই, না নিয়ে বলছে যে মাগরিব পর্যন্ত অপেক্ষা করেন। তো পরবর্তীতে তার ছোট ছেলে, সে যে বাপের সাথে থাকে, সে আমার শরণাপন্ন হয় এবং বাকি ঘটনা আপনারা দেখেছেন। এখন আলহামদুলিল্লাহ সুসংবাদটা হলো তিনি জীবিত উদ্ধার হয়েছেন। তাকে ওনাকে একটি শিকল দিয়ে গাছে বেঁধে রাখা অবস্থায় পাওয়া গেছে এবং ওই সময় উনি বেহুশ অবস্থায় ছিলেন। আলহামদুলিল্লাহ ওনার জ্ঞান ফিরেছে এবং ওইখানে যে ভাইরা রয়েছেন আমার সাথেও ভিডিও কলে কথা বলিয়ে দিতে চেয়েছেন আমাকে যখন ফোন করেছিলেন, কিন্তু ওই সময় আমি ভিডিও কলে কথা বলার জন্য প্রস্তুত ছিলাম না, আমি কথা বলি নাই ওই সময়, শুকরিয়া আদায় করেছি আল্লাহর। তবে ভিডিওটা দেন তো, ওনার পরিবারের সাথে যে ভিডিও কলে কথা হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই আমি, যাতে আপনাদের হৃদয়টা প্রশান্ত হয়। এবং ওনার ব্যাপারে স্থানীয় যারা আলেম ওলামা আছেন তারা খুবই, এই দেখেন, আমি এই দেখেন ওনাকে দেখা যাচ্ছে কিনা জানাবেন। পঞ্চগড়ে আছেন উনি জিকির করছিলেন, নেন বাস। উনি যখন সামনে মোটামুটি উনি যখন একটু সাউন্ড কমাই দেন, ভিডিও করে কথা বলছিলেন, ওই রকম কোনো কথা বলেন নাই, তিনি শুধু জিকির করতেছিলেন, আল্লাহ জিকির করতেছিলেন, তেমন কোনো কথাবার্তা বলতে পারেন নাই। পরিবারের সদস্যদের দেখে ওনার চেহারা হাস্যোজ্জ্বল হয়েছে, বা সেটুকুই। তো যাই হোক, আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যাবেন বলে আমরা আশা করছি। হয়তো অচেতন করার জন্য কোনো পয়জন তার শরীরে পুশ করা হয়ে থাকতে পারে। আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ওনার সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করব আমাদের আজাদী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, ইনশাআল্লাহ। তো ওনার সুস্থ হওয়া দরকার, কারণ এই ইসকন বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনে আমরা ওনাকে একজন সহযোদ্ধা হিসেবে চাই। এবং আপনারা হয়তো জেনেছেন যে তিনি এই ইসকনের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, এই ব্যাপারে বক্তব্য দিতে উৎসাহ দিয়েছিল তার ছেলের সাথেও আপনারা কথা বলবেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আজাদী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আলামিন সাকিব, ভিকটিমের ছোট ছেলে। আর আপনার এই ভাই জানি কি, আপনি জামাতা না,
উত্তরা এবং পার্শ্ববর্তী ভিকটিমের পার্শ্ববর্তী মসজিদের ইমাম, মানে প্রতিবেশী ইমাম আরেকজন আছেন, যিনি আমার আরও একটি সংগঠন আছে, আপনারা জানেন হয়তো, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের যশোর জেলা আহ্বায়ক আমি। তো শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ওই স্থানীয় যে ওয়ার্ড আছে, ওয়ার্ড সভাপতি সাহেবও এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। সবার সাথেই একটু কথা আপনারা বলবেন, সবার অনুভূতি আপনারা শুনবেন। আপনারা তো বলতে পারছেন না, আমাদেরটা শোনেন। তো এবং যিনি গাড়ি চালাচ্ছেন তিনিও তার একজন মুসল্লি, টি মসজিদে উনি মাঝে মাঝে নামাজ পড়েন, সেই হিসেবে উনি একজন মুসল্লি। তো এই মুহূর্তে অনুভূতি জানাবেন আজাদী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আল আমিন সাকি হাফিজাউল্লাহ। আজাদী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আল আমিন সাকি হাফিজাউল্লাহ এই মুহূর্তে অনুভূতি প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের আজাদী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সভাপতি আতাউর রহমান বিক্রমপুরী হাফিজুল্লাহর কাছে সুসংবাদটি শুনে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত আমির এর কাছে আপনারা সুসংবাদটি শুনে নিয়েছেন যে আমরা গতকালকে মোটামুটি সারা রাত প্রায় জাগ্রত ছিলাম এবং প্রশাসন আমাদের ইসকনের নাম সহই জিটি করতে আমরা বাধ্য করেছে তাদেরকে। তারা বাধ্য হয়ে পরে জিটা নিয়েছে। এই জন্য দুই সেলের জিডি করছে, দুই সেলের জিডিতেই ইসকনের নাম দিতে বাধ্য হয়েছে। আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন লাইভের মাধ্যমে যে প্রথমে তারা ইসকনের নাম কোনোভাবেই দিতে রাজি হচ্ছিল না। তো আমরা যখন এটা নিয়ে আলোচনা তুললাম, ঝড় তুললাম, তখন তারা বাধ্য হয়ে এটা ইসকনের নাম সহ জিটি করেছে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা আশা করি আপনাদের দোয়া ছিল আমাদের মাওলানা মুফতি মুহিবুল্লাহ মিয়াজ হাফিজুল্লাহর প্রতি। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত আপনাদের দোয়ায় তিনি আলহামদুলিল্লাহ এখন নিরাপদ জায়গায়, নিরাপদ স্থানে আছেন। এটা হচ্ছে সুসংবাদ। তো আপনারা জানেন, আজকে কয়েকদিন যাবৎ আমরা গাজীপুরের 13 বছরের যে দর্শিতা মেয়েটি আছে ইসকন কর্তৃক, সেটা নিয়ে কাজ করে যাচ্ছিলাম। আমরা সারাদিন গতকালকেও ওখানে ছিলাম এবং রাত্রেও ওখান থেকে অনেক কষ্ট করে সময় বের করে আমরা টঙ্গীতে গিয়েছিলাম। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন মোটামুটি ওনাকে কেন গ্রেফতার করা হয়েছে, এটা আমি পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। তবে আমি এতটুকু বলতে চাই যে আসলে একটা স্বাধীন দেশের মধ্যে ইসকন, যেটা দেশ বিরোধী একটা সংগঠন, মানে ইসলাম বিরোধী সংগঠন তো বটেই, তারপর দেশ বিরোধী, বাংলাদেশ বিরোধী একটা সংগঠন, একটি সন্ত্রাসী সংগঠন, যেই সংগঠন পৃথিবীর অনেক রাষ্ট্রে নিষিদ্ধ আছে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করণের অপরাধে। সেই সংগঠনের কিভাবে বাংলাদেশের একজন সদ্দীয় আলেম, আপনারা আসলে অবাক হবেন, আপনারা দুই এলাকায় যেতেন, এই আলেমকে এলাকার একেবারে সবাই মানে এই পরিমাণ মহব্বত করে, আসলে সেটা বলে বোঝানোর মতো না। সর্বশ্রেণীর মানুষ, এমনকি থানার কিছু তো থাকবে আসলে ভালো লোকও, কিছু ভালো লোকও এই পরিমাণ মহব্বতের পুলিশ সদস্য বহিঃপ্রকাশ ঘটিয়েছে, যেটা আসলে আমরা আশ্চর্য হয়েছি, আমাদেরকে আশ্চর্যজনিত করেছে। এবং এলাকার এক যোগে প্রত্যেক মানুষ তার প্রতি সন্তুষ্টি এবং তার দিনের প্রতি ইস্তেকামাত এবং মানুষের প্রতি তার ভালোবাসায় প্রত্যেকেই সন্তুষ্ট প্রকাশ করেছে আমাদের কাছে। তো এই সমস্ত মানুষের দোয়া এবং আল্লাহ তাআলার খাস রহমতে কিন্তু আলহামদুলিল্লাহ তিনি এখন নিরাপদ স্থানে আছেন। তো আমরা তাকে কিন্তু আজাদী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সম্মানিত আমির আতাউর রহমান বিক্রমপুরী সহ আমরা কিন্তু তাকে ওখান থেকে উদ্ধার করে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তার পরিবারের সদস্য, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে তার ছেলে, তার ছোট ছেলে। হ্যাঁ, তো ওনারও কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তো যেটা বলতেছিলাম যে ইসকন একটা সন্ত্রাসী গ্রুপ, একটা সন্ত্রাসী সংগঠন, এত সদ্দীয় একজন আলেমকে কিভাবে সাহস করে মানে গুম করতে, এটা আসলে একটা আশ্চর্যের বিষয়। এবং এটা আমাদেরও কিছুটা দুর্বলতা প্রকাশ পায় যে একটি সন্ত্রাসী সংগঠন কিভাবে একজন এমন সর্বসদ্দীয় আলেমকে গুম করার সাহস পায়। এই জন্য আমাদেরকে সর্বমহলে, সর্ব জায়গায়, সর্বস্তরে ইসকনের বিরুদ্ধে এমন হাইপ উঠাইতে হবে
এমন গর্জন উঠাতে হবে, এমন ঝড় উঠাতে হবে যে বাংলাদেশে একটা ইসকন সদস্য থাকার আর সাহস করবে না ইনশাআল্লাহ। একেবারে সর্বমহল থেকে। আমরা জেনারেল ভাইদেরকে বলবো, আপনারা দেশের ভালোবাসায় দেশপ্রেমিক হিসাবে ইসকনের বিরুদ্ধে সুস্পষ্টভাবে আওয়াজ তুলুন। আমরা এদেশের কৃষক, শ্রমিক, ড্রাইভারদেরকে বলবো, আপনারা দেশপ্রেমিক হিসাবে দেশের চিরশত্রু, মানবতার বিরোধী যে ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা কি করেন, আপনারা আওয়াজ তোলেন। আপনারা আশ্চর্যজনিত হবেন। আমার তো মনে হয় বাংলাদেশে যতটা থানা আছে, ওই থানাতে যেই পরিমাণ অস্ত্র নাই, ইসকনের যেই সমস্ত আস্তানা আছে, আখড়া আছে বাংলাদেশের, অসংখ্য আখড়া এবং অসংখ্য আস্তানায় এই যে থানার চাইতেও বেশি অস্ত্র আছে। আমরা প্রশাসনের প্রতি বিনম্র নিবেদন জানাবো যে আপনারা যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, দেশের প্রতি যদি ভালোবাসা থেকে থাকে, আজকে এই মুহিবুল্লাহকে গুম করেছে, আপনি যদি দেশপ্রেমিক হন আপনাকেও তারা গুম করবে। কারণ তারা দেশ বিরোধী, তারা এই দেশের শত্রু, তারা এই বাংলাদেশের শত্রু। তারা চায় যে ভারত আর বাংলাদেশকে এক করে ফেলতে। আমরা ওই চিঠিতে এটা স্পষ্ট তারা বলেছে, আর বাংলাদেশকে উচ্চারণ করতে চায় না। তারা এটাকে বাংলাদেশকে উচ্চারণ করতে চায় না, পূর্ববঙ্গ বলে। এবং এই পূর্ববঙ্গ বলার জন্য মুফতি মুহিবুল্লাহকে তারা বার্তা দিয়েছে, 10টা বার্তা দিয়েছে। 10টা বার্তা তাদের পক্ষে মসজিদে বয়ান করতে হবে। তার মধ্যে একটা ছিল, এটাকে বাংলাদেশি বলা যাবে না। প্রশাসনের যে সমস্ত দেশপ্রেমিক ভাইয়েরা আছেন, দেশপ্রেমিক ভাইয়েরা আছেন, আপনাদের প্রতি আমাদের নিবেদন হচ্ছে যে আপনারা তাদেরকে গ্রেফতার করুন, আপনারা তাদেরকে নিষিদ্ধ করার জন্য আওয়াজ তুলুন। প্রশাসনের ভাইয়েরা, আপনারা তাদের ব্যাপারে সোচ্চার হন, তাদের বিরুদ্ধে কথা বলুন, তাদের কার্যক্রমের ব্যাপারে সচেষ্ট হন। তারা সর্ব জায়গায় আমাদের বোনদেরকে তারা এরকম ভাবে দর্শন করছে ভাগোয়া লাভট্রাফের মাধ্যমে, লাভ জিহাদের মাধ্যমে। আপনারা সোচ্চার হন। লাভট্রাফের বিরুদ্ধে মাধ্যমে অপবাদ দেয়, তারা আমাদের বোনদেরকে দর্শিতা করছে। আপনারা তাদের বিরুদ্ধে সোচ্চার হন। তারা আমাদের এই মুসলিম মেয়েদেরকে, আপনাদের বোনদেরকে, আপনাদেরকে মেয়েদেরকে কিন্তু তারা দর্শিতা করছে, আপনারা দর্শন করছে, তারা দর্শিতা হচ্ছে। আপনারা তাদের ব্যাপারে সোচ্চার হন। তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা সফলভাবে পঞ্চগড় গিয়ে আমাদের সর্বশ্রদ্ধেয় আলেম মাওলানা মুহিবুল্লাহ মিয়াজিকে রিসিভ করে তার পরিবার সহ আলহামদুলিল্লাহ আমাদের এখানে আছে, তার একেবারে নিজ বাড়িতে পৌঁছে দিতে পারি। আপনাদের খাস দোয়া আমাদের প্রতি থাকবে আশা করি, এবং আমাদের জন্য খাস করে দোয়া করবেন। নামাজ পড়ে খাস করে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। তার ছোট ছেলে কথা বলে এ পর্যায়ে কথা বলবেন গুমের শিকার মাওলানা মুহিবুল্লাহ মিয়াজি হাফিজাউল্লাহর ছোট ছেলে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটাই খুব সচেতন মাশাআল্লাহ। এরা দুই ভাই তো তোমরা। তো এর বড় ভাইটাকে ওরা জাদুগ্রস্ত করে আগে থেকেই অনেকটা প্রবলেমেটিক করে ফেলেছে। সে কোথায় যে কি বলতে হবে অনেকটাই দেখছেন, বুঝতে পারছে না, ভারসাম্য হারিয়ে ফেলে। গতকাল থানায়ও আপনারা দেখেছেন সে কিছু সিন ক্রিয়েট করেছে। এই ছোট ভাই আমাকে আনতে গেছে, বড় ভাই আমাকে ফোনে অনুরোধ করেছে আসার জন্য। কিন্তু পরবর্তীতে ওখানে যাওয়ার পর যখন দুই ভাই মিলে আমাকে দিয়ে এসা লেখাচ্ছিল, পরে কমিশনার যখন বলল যে ওরা যা বলবে ওরা নিজেরা লেখাবে, অন্য কেউ ওদের সহযোগিতা করতে পারবে না, তখন আমি বললাম কেন পারবে না, তাদের পক্ষ থেকে তারা যদি না বোঝে কোনো মুরব্বী দেখাতে পারবে না। বলছে মুরব্বী আলেম যদি আসে তাহলে আমাদের এলাকায় আছে, আমরা আপনাকে চিনি না। তখন ওরা দুই ভাই বলল যে হ্যাঁ ওনাকে আমি আনছি, নিয়োগ দিয়েছি। ওর বড় ভাইও স্বীকার করলো। এরপরও আপনারা দেখেছেন যে বেয়াদব, আমি বলবো গাজীপুরের উপকমিশনার সে একটা বেয়াদব। এই বেয়াদব এতগুলো আলেম ওলামা সাথে বেয়াদবি করে সে তার যে কম্পিউটার যে লেখালেখি করে তাকে উঠে যেতে বললো, উঠে চলে আসো। তো যাই হোক উঠে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর অনেক ঘটনাই ঘটেছে থানায়, আপনারা সেগুলো লাইভে দেখেছেন। তো বড় ছেলেটা আসলে একটু অসুস্থ, সে পুলিশের গাড়িতে আছে। এই যে আমি যে একটু অসুস্থ বলছি, এই ভিডিও হয়তো তাকে দেখে আরো খেপাবে, এই জন্য বলতেও চাচ্ছি না। মানে ও এতটাই অসুস্থ, ওকে কেউ অসুস্থ বললে ও খেপে যায়। এটা মানে তো এই জন্য আসলে আমি তার হিতাকাঙ্ক্ষী, আমি তার ভালো চাই, আমি তার কল্যাণ চাই। কিন্তু উনি হয়তো বুঝতে পারছে না, যে নিজে জাদুগ্রস্ত হয় সে কিন্তু বোঝে না, অন্যরা বোঝে। এই জন্য আপনারা ইসকনের এই জাদুবিদ্যা সম্পর্কে সতর্ক থাকবেন। এবং আমি ইন্ডিয়াতে 3.5 বছর ছিলাম। 3.5 বছরে এদের যে জাদুর যেই কাজগুলো হয়,
এবং জাদু যে কি পরিমাণে এরা পারদর্শী, এবং যেহেতু নোংরা নোংরা কাজ করে জাদু করলে এটা বেশি ইফেক্টেড হয়, আর ওরা থাকেই সব সময় নোংরা কাজকর্ম নিয়ে। হ্যাঁ, তবে আমাদের যদি দৈনন্দিন সকাল সকাল আমলগুলো করি, অন্যান্য আমলগুলো করি, আল্লাহর ইচ্ছা এই জাদু আমাদেরকে প্রভাব ফেলবে না। এজন্য বিশেষ করে যারা আজাদী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী রয়েছেন, বিশেষ করে যারা হিন্দুত্ববাদ, উগ্র হিন্দুত্ববাদ, যেটা আসলে ধর্ম নয়, ধর্মের নামে অধর্মের চর্চা এবং হিন্দুত্ববাদের নামে বাংলাদেশকে ইন্ডিয়ার সাথে একত্রিত করে রামরাজত্ব প্রতিষ্ঠার যে চেষ্টা, ভারতের মুসলিমদের সাথে যা হচ্ছে আপনারা জানেন, তো তারা চাচ্ছে বাংলাদেশের মুসলিমদের সাথেও সেটা ঘটাতে। আর এটা ঘটাতে হলে কি করতে হবে? বাংলাদেশকে ভারতের সাথে মিলিয়ে দিতে হবে। তো এই প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা ইনশাআল্লাহ এটা কখনো হতে দেব না। আমরা ইসলাম প্রেমিক এবং দেশপ্রেমিক তৌহিদি জনতা, এটা কখনো হতে দেব না। তো যাই হোক, এই পর্যায়ে যেহেতু এখন গাড়িতে বসে আছে রিল্যাক্সে, এবং সে গতকাল নার্ভাস ছিল, আপনারা দেখেছেন যে যখন নিশ্চিত হয়েছে যে ইসকনই তাকে গ্রেফতার করেছে, সে এমনভাবে চিৎকার দিয়েছে, আমি তার চিৎকারে ভেবেছি যে হয়তো আল্লাহ না করুন তিনি ইন্তেকাল করেছেন। পরে জানলাম যে, পরে আমি ওকে সাহস দিলাম, আলহামদুলিল্লাহ। তারপর থেকে মাশাআল্লাহ ওর মধ্যে কোনো বেচাইনি দেখি নেই। ও খুব সাহসিকতার সাথেই বিষয়গুলো হ্যান্ডেল করেছে এবং করে চলেছে মাশাআল্লাহ। তো এখন A to Z তুমি বলবা, ঠিক আছে? তোমার পরিচয়টা দিবা, তোমার আব্বুর নাম বলবা, পরিচয় দিয়ে A to Z এই ঘটনাটা বলবা, যে আসলে একেবারে শুরু থেকে আদ্যপান্ত ঘটনা, ঠিক আছে? এখন কিন্তু হ্যাঁ, যত সময় লাগুক, তোমার যদি ঘন্টা 2 সময় লাগে তবুও সমস্যা নেই। আমরা চাচ্ছি A to Z কি কি করা হয়েছে তোমাদের সাথে, কেন করা হয়েছে, কিভাবে করা হয়েছে, এমনকি তোমার আব্বাকে যে ইসকন সম্পর্কে তুমি বলতে বলেছো, কেন বলতে বলেছো, ঠিক আছে? এই বিষয়গুলো তুমি ক্লিয়ার A to Z বলবা, ঠিক আছে? এরপর আরো অতিথিরা আছেন আমাদের এখানে, কথা বলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আমি ওনার ছোট ছেলে ভিকটিমের মাওলানা মহিবুল্লাহ মিয়াজি সাহেব, যাকে গুম করা হয়েছে, আপনারা এই মর্মে অবগত আছেন, ওনার ছোট ছেলে। তো আমি শুরু থেকে শুরু করতেছি ইনশাআল্লাহ, যে আসলে কিভাবে কি হয়েছে জিনিসটা। সবাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আসলে বাবা যেহেতু মসজিদের একজন ইমাম, খতিব সাহেব, এলাকার মানুষের ইমানের রাহবায়ক, তারপরে সমাজের বিশৃঙ্খলা যাতে না হয়, ইসলামিকভাবে যেন সমাজটা পরিচালনা করা হয়, এই সম্পর্কে যেহেতু বাবা কাজ করতেছে, এরকম নিয়ত যেহেতু বাবা কাজ করতেছে, এই জন্য আমি বাবাকে আসলে আমি নিজেই আলহামদুলিল্লাহ মাদ্রাসায় লাইনে পড়াশোনা করতেছি। তারপরে যতটুকু সম্ভব এই বাংলার জমিনকে আল্লাহর দিন এবং কোরআনের অনুশাসনে চালানোর জন্য যত চেষ্টা প্রয়োজন, যত কিছু প্রয়োজন, সমস্ত কিছুর চেষ্টা আমরা করতেছি ইনশাআল্লাহ। আমি নিজের পক্ষ থেকে যতটুকু চেষ্টা করার করতেছি আমার থেকে। তো ওই হিসাবে আমি ফেসবুকে স্ক্রল করতে করতে, যেহেতু এইসব বিষয় নিয়েই সবসময় ঘাটাঘাটি করি, তো আপনারা জানেন যে ফেসবুকে ওই সব বিষয় নিয়েই সামনের কন্টেন্টগুলো সামনে আসে। তো এই ইসকন বলেন, তারপরে ওদের এই ভাগোয়া ট্র্যাপ বলেন, এগুলো সম্পর্কে আমি আস্তে আস্তে একটা ভিডিও আমার সামনে আসে, যে ভিডিওর ভিতরে বলা হইতেছে যে নাকি বাংলাকে ওরা ভারতবর্ষের অখণ্ড ভারত কায়েম করবে, তারপরে অখণ্ড ভারতের সমস্তই করবে, ভারত মাতার পক্ষে কথা বলতে হবে বাংলাদেশে বৈশা, এই সমস্ত বিষয়ে ওরা হুমকি দিতেছে, ধামকি দিতেছে। এরকম বিষয়ে আমার একজন ভাই ফেসবুকে কন্টেন্ট তৈরি করছিল। তো ওনার কন্টেন্ট থেকে আমি জানতে পারি যে না, আসলে এরকম কিছু চলতেছে। তো আমি এই ইসকনের বিষয় নিয়ে ওই সময় থেকে ঘাটাঘাটি শুরু করি। যতটুকু পড়াশোনার পাশাপাশি সম্ভব দিনী লাইনে সময় দিতেছি, তারপরে এরকম মুজাহাদা করতেছি ইনশাআল্লাহ। বড় বড় ওলামায়ে কেরামদের সাথে তাদের মিছিল মিটিং এ যাইতেছি। ওই হিসেবে তো আমি চেষ্টা করছিলাম যে আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমি আমার এলাকায়ও সতর্ক হব। তো বড় বড় যেই বিষয়গুলো আছে, ইসকনের বড় বড় যেই কার্যক্রমগুলো আছে, ওইগুলোর ভিতরে তো আর আমি এখন ডিরেক্টলি যাইতে পারবো না, কারণ আমি এখনো কিছুই ভালো মতো জানি না, অথবা আমাকে কেউ চিনিও না। তো ওই হিসাবে ছোট ছোট যেই পয়েন্টগুলো আছে, যেমন এই যে ভাগোয়া ট্র্যাপ বলেন,
হিন্দু ছেলে মুসলিম মেয়ের প্রেমের সম্পর্ক, এই সব সম্পর্কে আমি টিম প্রোটেক্ট আওয়ার সিস্টার বিডি ওনাদের ভিডিও দেখা শুরু করি, ওনাদের পেজ ফলো করি, ওনাদের কন্টেন্টগুলো দেখি, ওনাদের সারা দেশের কার্যক্রমগুলো দেখি, ওনাদের থানা ভিত্তিক হোক, জেলা ভিত্তিক হোক, নিজে গিয়ে এরকম ধরা হোক, এই সমস্ত বিষয় আমি টিম প্রোটেক্ট আওয়ার সিস্টার বিডির এগুলা দেখি। তো আমি শুধু আব্বুকে এতটুকু বলছিলাম যে উনি যেহেতু একটা ইমাম এবং খতিব, একটা মসজিদের ইমাম এবং খতিব, একটা সমাজের ইমানের দায়িত্ব, সমাজের একজন রাহবায়ক, তো ওনাকে আমি বলছিলাম দেখেন আব্বু, আমি আসলে ইসকন সম্পর্কে সরাসরি কিছুই বলতে বলি নাই, শুধু এতটুকু বলছি দেখেন আব্বু, ওদের একটা পয়েন্ট যে আমাদের মুসলিম মা বোনদেরকে ওরা ধর্ষণ করে বা শ্লীলতাহানি করে অথবা ইজ্জত নষ্ট করে এরকম ভাবে শেষ করে দিতেছে আমাদের মুসলিম উম্মাকে। তো আমি আব্বুকে বলছিলাম যে আপনি শুধু একটু এইটা নিয়ে কথা বলেন, শুধু এই বিষয়টা, ওদের আরো অনেক কার্যক্রম আছে, তো এই একটা কার্যক্রম নিয়ে আপনি কথা বলেন, আস্তে আস্তে অনেকগুলো বিষয় হবে। তো এটা নিয়ে আমি কথা বলতে বলছি আব্বুকে বুধবার বলছিলাম কোন এক সপ্তাহে, গত 4-5 মাস আগে বৃহস্পতিবারে বলছিলাম, শুক্রবারে আব্বু এটা নিয়ে কথা বলছে, কোনো শিরোনাম ছাড়া শুধু ব্যাখ্যা বলছে ইসকনের এইরকম শিরোনাম, তারপরে ভাগোয়া ট্র্যাপ, তারপর লাভ জিহাদ, এই সম্পর্কে কোনো এগুলো ছিলই না, শুধু বলছে যে আপনার মেয়ে ছেলে কোথায় থাকে, হিন্দু ছেলে মেয়ে এরকম সম্পর্ক হইতেছে, মুসলিম উম্মা ধ্বংস হয়ে যাইতেছে, এই বিষয়টা নিয়ে আপনারা গার্ডিয়ানরা একটু করবেন, আর এগুলা যেন না হয় এই বিষয়টা নিয়ে একটু খেয়াল রাখবেন, কোথায় যায় আপনার মেয়ে, কোথায় কি করে। আর ইসকন এই সব বিষয় আব্বু কিছুই বলেন ইসকন সম্পর্কে। তো এই নজিরে আব্বুকে ওই সময় থেকেই এই এতটুকু কথা বলার ওরা আব্বুকে টার্গেট করে গত 4-5 মাস ধরে 12টা চিঠি, আরো বেশি হইতে পারে, ওইটা আব্বুর কাছ থেকে আমরা এখন অবগত হই নাই, আমরা ওইটা জানবো ইনশাআল্লাহ। 12টার প্রমাণ আমাদের হাতে আছে, এভিডেন্স সহ হাতে আছে ইনশাআল্লাহ, আর বাকিগুলার কথা আমরা জানবো ইনশাআল্লাহ আব্বুর কাছ থেকে। তো এই চিঠির মাধ্যমে হুমকি ধামকি, প্রথম 2-3টা চিঠির ভিতরে আপনি করে সম্মান করে কথা বলছে আব্বুকে, দ্বিতীয় বা তৃতীয় চতুর্থ এই চিঠিগুলোতে আব্বুকে তুমি করে কথা বলছে। লাস্ট যেই চিঠিগুলো আসছে ধমকি স্বরূপ, মৃত্যুদণ্ড স্বরূপ, যেরকমই হোক, ওই চিঠিগুলোর ভিতরে তুই করে বলা হয়েছে। এবং মসজিদের যেহেতু আব্বুকে সরাসরি হ্যারাসমেন্ট করতে পারতেছে না, সরাসরি ম্যানেজ করতে পারতেছে না, যেহেতু ওরা আমাদের মসজিদ কমিটির সদস্যকে এখানে টেনে আনছে। আমাদের মসজিদ কমিটির সদস্য হচ্ছে জনাব কেশিয়ার সাহেব, শহীদ সাহেব, ওনার নাম শহীদ, আর জনাব সেক্রেটারি সাহেব, ওনার নাম শহীদ, আর হচ্ছে কেশিয়ার যিনি, ওনার নাম হচ্ছে আপনার রশিদ। তো এই দুজনকে বলতেছে তোদের ইমাম সাহেবকে তোরা বলবি ভারত, ওরা 7টা পয়েন্ট দিছে 2টা চিঠির ভিতরে, আমি 4টা পয়েন্টই উল্লেখ করতেছি। 1 নম্বর পয়েন্ট ছিল তোরা তোদের ইমাম সাহেবকে বলবি ও যেন ভারত মাতার পক্ষে কথা বলে, পূর্ববঙ্গের ভারতবর্ষ ছাড়া পূর্ববঙ্গের আপন কেউ নয়, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এনসিপি, তারপরে বিএমপি বলেন, ওরা অনেক দলের অনেক নাম উচ্চারণ করছে যে এগুলা পূর্ব বাংলার, ওরা বাংলাদেশ বলে না, ওরা বলে পূর্ব বাংলার শত্রু। পূর্ব বাংলার এনসিপি হচ্ছে পূর্ব বাংলার দুশ্মন, এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট ছিল আব্বু যেন ওই শহীদ এবং রশিদকে বলা হয়েছে, রশিদ সাহেবকে বলা হয়েছে আব্বুকে যেন টিম প্রোটেক্ট আওয়ার সিস্টার বিডি এই গ্রুপের সম্পর্কে যেন উল্টাপাল্টা মতামত, এরপরে এই হিন্দু ছেলে মুসলিম মেয়েদের যে ভাগোয়া ট্র্যাপ আছে, এটা যে বৈধ, এই অনৈতিক কাজে ইসলামের পারমিশন ওরা চাইছে, মানে ইসলামের বিপক্ষে যেসব কথা আছে সাংঘর্ষিক, ওই সমস্ত কথা গুলা ওরা বলছে, আব্বুকে বলতে বলছে। এটা 3 নাম্বার। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে, 4 নাম্বার পয়েন্ট আমার খেয়াল নেই, আচ্ছা ঠিক আছে। 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে মসজিদে যেন কোনো, ওরা কোরআন শব্দটা বানান করতেও জানে না, কোরআন শব্দটা লিখতেও জানে না, কোরআন, মোহাম্মদ, এরপরে হচ্ছে নবী, এইসব সম্পর্ক এইগুলা যেন মসজিদে উচ্চারণ না করে। অথচ মসজিদে এইগুলা ছাড়া আর কোনো কথা হওয়ার জায়গা না, ওরা এগুলা নিষিদ্ধ করছে। এরপরে আরো বলছে যে আরো বিভিন্ন বিষয়, আরো অনেকগুলো পয়েন্ট বলছে, এগুলো মনে রাখাই এখনো হয়ে গেছে, আমি এখনো অনেক আছি এই জন্য। তো যেইগুলো বলছি এগুলাই আপনাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ, যে ওরা কি পরিমাণ চেষ্টাটা করতেছে।
তো আব্বুকে এটা বলার পরে আব্বুকে হুমকি ধামকি দিতেছে। গত 14/9/2025 সালে একটা চিঠি লিখছে। ওই চিঠির ভিতরে আমার পরিবার, আমার বাসায় আগুন দেওয়া হয়েছে, আমার পরিবারকে কামরান কামুখা, ওদের যে কামাখ্যা যেই গুরু আছে না কি আছে, ওইটার থেকে নাকি বড় কোনো গুরুজি নাই, ওইটাকে দ্বারা আমার পরিবারকে সেহেরের শিকার করা হয়েছে, জাদুর শিকার করা হয়েছে। এবং কি আমার ভাইকে আমার বাবা থেকে এমন ভাবে বিচ্ছিন্ন করা হয়েছে যেন মানে এমন হইতো যে আমার ভাই আমার বাবাকে ডিস্টার্ব করতেছে, আমার ভাইয়ের সুরত ধরে আমার বাবা আমার ভাইকে ডিস্টার্ব করতেছে। এইভাবে ঘরের ভিতরে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে, আর কি যেটাকে বলে গ্যাঞ্জাম সৃষ্টি করে আমার ভাই থেকে আমার বাবাকে দূরে সরাই দিছে। মানে এখন দূরে সরাইনি বলতে উনি আমার এলাকায় থাকে কিন্তু আমাদের সাথে থাকে না, আমি আমার বাবার সাথে থাকি। তো এরকম ভাবে আরো অনেক আমাদের পুরো ফ্যামিলি প্রায় 1 থেকে দেড় মাসের মতো 8টা জিন চালান দেওয়া হয়েছে আমাদের ফ্যামিলির উপরে। আমরা রাখি দেখানোর পরে বলছে যে আপনাদের উপরে 8টা জিন চালান দেওয়া হয়েছে, হ্যাঁ আপনাদের এরকম সেহের করা হয়েছে, তারপরে এরকম সমস্ত বিষয় বলা হইলো। তো আচ্ছা যাই হোক, আমাদেরকে জাদুটনা করা হয়েছে, বাসায় আগুন দেওয়া হয়েছে, এবং কি নেক্সটে যেন এই 4টা পয়েন্ট, প্রথম চিঠির 4টা পয়েন্ট যদি না মানা হয় তাহলে আমাদের বাসায় নাকি পেট্রোলের আগুন ধরবে, এটা ওদের কথা ছিল। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা একটু গড়িমসি করা হয়ে গেছিল যে আমরা নিজের পক্ষ থেকে, যেহেতু আমরা মসজিদ কমিটিকে গার্ডিয়ান মেনেছিলাম, ওই হিসেবে আমরা জিডি করি নাই। 1 মাস হয়ে গেছে, 14/9/2025 সালে যে চিঠিটা লেখা হয়েছে আমরা ওটার জিডি করি নাই। কিন্তু গত পরশুদিন রাত্রে মাগরিবের পরে একটা চিঠি দেওয়া হয়েছে, ওইখানে এই যে শহীদ এবং রশিদ বা কমিটির সদস্যকে সম্পূর্ণভাবে দোষমুক্ত করে দেওয়া হয়েছে। এখন বলছে যে আমার আব্বুই ডিরেক্ট ওদের টার্গেট, আমার আব্বুকে হত্যা কোনোভাবেই হোক ওরা করবে, এটা ওদের টার্গেট ছিল। তো ওই হিসেবে আমার আব্বু প্রত্যেকদিন হাঁটতে বেরোতো, আজকার আদায় করতো সকালের। তো 6টা থেকে 7টা এই আধা ঘন্টার ভিতরে মসজিদ থেকে বের হইতো। তো 6:58 আমরা মসজিদের যে ভিতরে যতটুকু আওতাভুক্ত আমাদের সিসিটিভি ফুটেজ আছে চেক করছি, যে উনি 6:58 ঘর থেকে বের হয়েছে পরশুদিন রাত্রে, পরশুদিন সকালে। এরপর থেকে দুপুর গড়িয়ে মানে ওনার ফোনেও চার্জ ছিল না। তারপরে যেহেতু মানুষ 1-1.5 ঘন্টার বেশি হাঁটে না, তাই 30-40% চার্জ হলে মোবাইলে চলে, ওইটা অত চার্জও লাগে না। তো ওই হিসাবে উনি চার্জও দেন নাই, হাঁটতে হাঁটতে গাজীপুরের শিলমনের ওদিকে চলে যেতেছেন। আপনারা চিনবেন হয়তো, ওই শিলমনের দিকে চলে গেছেন। তো আমরা প্রায় ওনার ফোন যতক্ষণ পর্যন্ত ওপেন ছিল, আমরা প্রায় 250 থেকে 300টা ফোন দিছি বাসা থেকে। আমি হোক, আমার আম্মু হোক, আমার বোন হোক, যারা আমার বাসার সদস্য আছি, তারা 300টা ফোন দিছি। উনি একটা ফোনও রিসিভ করেন নাই এবং একটা ফোনও কেটে দেন নাই। তো আমরা বলতেছি যে এরকম তো আব্বু কোনো সময় করেন না, কি হয়েছে? তো এটা আমরা ভাবছি যে যেহেতু সামনে জোহরের নামাজ, আব্বু হয়তো বা এসে পড়বে, ফজর নামাজ পড়াইছেন, মজান সাহেব কি কিছু বলে যান নাই, বাসায় কিছু বলে যান নাই, বলে হাঁটতে গেছিলাম। তো 12টা বাজলো, নামাজ হইলো, নামাজের পর হয়ে এলো একদম 3টা বেজতেছে। এখন পর্যন্ত মানুষটা খায় নাই, বাসায় আসে নাই, কোনো কিছুই করে নাই। তো ওই হিসেবে আমরা এবার একটু সিরিয়াস হইলাম যে না, এখন কি হয়েছে, যেহেতু গুম খুন বা যাই হোক এরকম আব্বুর সম্পর্কে অনেক আছে, ওরা হুমকি ধামকি দিচ্ছে, এরকম কিছু হয়েছে কিনা। তো আমি দুপুরে থানায় গেলাম। থানায় যাওয়ার পরে থানার কিছু নেতাকর্মী ছিল বা থানার ওসি বা যারা ছিল, ওরা বলছে যে আপনি মাগরিব পর্যন্ত ওয়েট করেন, যদি মাগরিবের সময় এসে পড়ে তাহলে তো ভালোই, এই কথা বলছে। আমি কিছু ঠিক আছে স্যার, ওই কথা বলছে আমাদের নাকি লোকেশন ট্র্যাক করবে, উনি আমাদেরকে মানে কেসটা নিতে চান, এরকম একটা ছিল। তবে বলছে ওয়েট করার কথা, ঠিক আছে আমরা ওয়েট করবো। তো আমার সাথে ওই সময় কেউ ছিল না, আমাদের মসজিদের সবাই কাজে ছিল, মসজিদের সবাই নিজ নিজ ডিউটিতে ছিল একটু দূরে দূরে। আমার ভাই নিজস্ব যে ভাই আছে উনিও কাজে ছিল। তো আমি একা বিষয়টা হ্যান্ডেল করতেছি, আমার দোলা ভাই ছিল, আমার একজন সাথী ভাই ছিল মাদ্রাসার। তো আমরা এই বিষয়টা, আমি এরা 3 জন, আমরা যেই জায়গায় উনি হাঁটতে বের হন, কোন জায়গায় যান, কোথায় যান, ঠিক আছে, ওই জায়গায় আমরা তদন্ত করি, খোঁজ লাগাই, মানুষ দ্বারা করি, দোকানে দেখাই, ছবি দেখাইছি, বলে না উনি আসেন নাই। তারপরে আমরা এটা শিওর হইলাম যে ওনাকে গুম করা হয়েছে। তারপরে আমি এই যে জনাব আতাউর রহমান বিক্রমপুরী হাফেজাহুল্লাহ মাওলানা, ওনার সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করি এবং হুজুরের সাথে আমি সাক্ষাৎ করি, আপনারা দেখছেন।
সম্পূর্ণ ঘটনা ওনাকে খুলে বলি। এরপরে আমাদের টঙ্গী থানার ভিতরে গাজীপুরের মহানগরের যত ইমাম সমিতির হোক আর অন্য অন্য জায়গার হোক, প্রায় 200 থেকে 200-র মতো ইমাম ওইখানে হাজির হয়েছিল। তাফসির কমিটি, তারপরে মাসুদুল করিম সাহেব, মাওলানা মাসুদুল করিম সাহেব হাফিজাহুল্লাহ, অনেক অনেক ওলামায়ে কেরাম, বড় বড় বিজ্ঞ ওলামায়ে কেরাম হাফিজাহুল্লাহ, ওনারা আব্বুর এই বিষয়টা গুম হয়ে গেছে এইটা আমরা নিশ্চিত হয়ে গেছি যে গুম হয়েছে। তো আপনারা দেখছেন আমি আসলে কতটা ভেঙে পড়ছিলাম যে বাবা সম্পর্কে আমি এটা কোনোদিনও চিন্তাও করি না যে বাবাকে গুম করা হবে। কারণ একটা মানুষ শিরোনাম ছাড়া যেখানে কথা বলছে সেখানে গুম করার তো কোনো প্রশ্নই ওঠে না, গুম করার তো কোনো প্রশ্নই ওঠে না শিরোনাম ছাড়া যেখানে কথা বলছে। ওই হিসেবে আমি আর কিছু করি নাই, মানে যেহেতু এইটা হয়েছে, এটা ক্যামেরাটা উল্লা দিকে চলে গেছে। ও আচ্ছা 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 ফিরছে। আচ্ছা যাই হোক, যেহেতু গুম করা হয়েছে এবার আমাদের জিডি করতে হবে। তো আমার ভাই যেহেতু আমার দৃষ্টিকোণ থেকে আমার ভাইয়ের দোষ না, এটা আমার ভাইকে সেহেরের আওতাভুক্ত করা হয়েছে, কঠিন সেহেরের আওতাভুক্ত করা হয়েছে। এমনকি বাসায় এক দেড় মাস অনেক করা হয়েছিল। তো ওই হিসেবে আর কি ভাই আসলে কি বলছে এটা জানি না, তবে আমি ডিটেলসলি আমরা দোনো ভাই 2টা মামলা করছি একই ইয়ার, তবে আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করছি মামলার ভিতরে। তো আমাদের এই লাইভ প্রোগ্রাম আরো যত কিছু আছে সমস্ত কিছু ওদের ঘাড়ের উপরে চাপ পড়ছে। যারা আমার বাবাকে এরকম করছে, অপহরণ করছে, ইসকনের সদস্য, জঙ্গি সংগঠন, ইসকনের সদস্য, সন্ত্রাসী সংগঠন, ওদের ঘাড়ের উপরে চাপ পড়ছে। ওরা আমার বাবাকে, এটা আমরা সুনিশ্চিত হয়েছিলাম যে ওরা আমার বাবাকে ভারতে নিয়ে যেতেছে, এটা আমরা সুনিশ্চিত হয়েছিলাম। এখন আরো ভালোভাবে সুনিশ্চিত হয়েছে যখন আমরা শুনলাম পঞ্চগড়ে মানে তেতুলিয়াতে ওরা ওই পর্যন্ত নিয়ে গেছে আমার বাবাকে। তো তখন আমরা ভাবলাম যে আমাদের যেই এই লাইভ প্রোগ্রাম আছে, তারপরে আরো বিভিন্ন ধরনের আন্দোলন হোক, আমাদের বিরোধী ওদের বিরোধী আরো আন্দোলন হোক, ক্ষোভ প্রকাশ হোক, সম্পূর্ণভাবে ওদের ঘাড়ে চাপ পড়ছে, এটা তাগুতের ঘাড়ে চাপ পড়ছে। তারপরে থেকে আমার বাবাকে ওরা হয়তো বা নেওয়ার সাহস করে নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা সবাই মিলে আমাদের এই বিক্রমপুরী সাহেব হাফিজাহুল্লাহ, তারপরে আমরা সবাই মিলে আমার বাবাকে আজকে সকালে ওই পঞ্চগড় থেকে একজন লোক ফোন দিয়ে বলছে আপনাদের কি কোনো লোক মিসিং হয়েছে কিনা। তো আমার যে ভাই আছে উনি বলছে যে আপনি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমাদের লোক মিসিং হয়েছে, আপনি ছবি দেন হোয়াটসঅ্যাপে। তো আমার ভাইকে ছবি দেওয়া হয়েছে। ছবি দেওয়ার পরে আমার ভাই বলছে হ্যাঁ উনি। তো আলহামদুলিল্লাহ বাবাকে আমরা করতে পারছি। এখন পঞ্চগড় যেখানে আছেন উনি, প্রায় 20-30 জন ওলামায়ে কেরাম ওইখানে উপস্থিত আছে। পঞ্চগড়ের এলাকাও গরম হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা ফি দারাইন। পঞ্চগড় এলাকাও গরম হয়ে গেছে, ওইখানে জনগণ খেয়ে পড়তেছে, ওসি হোক ডিসি হোক সবাই ইনশাআল্লাহ হাজির। শুধু আমাদের ওইখানে যাওয়ার অপেক্ষা, আপনারা দোয়া করবেন। আর আমি যেহেতু আমার বাবাকে গুম করা হয়েছে, আমি যারা এখানে ইসকনের সদস্য, যারা তোরা আমাদেরকে দেখতেছিস, আমি ওনার ছেলে হয়ে বলতেছি, আমি বললাম আমি যেহেতু কোনো কাজ করতে চাই নাই, যেহেতু ছোট মানুষ কোনো কাজ করতে চাই নাই, আস্তে আস্তে চেষ্টা করতে চাইছিলাম যে দিনের পক্ষে কোনো কাজ করব। যেহেতু তোরা আমার বাবাকে কোনো ছাড়াই এরকম ভাবে অপহরণ করেছিস, যেহেতু তোরা এরকম ভাবে সমস্ত কিছু হ্যান্ডেল করেছিস, আমি বলে দিলাম আমার জীবন যতদিন পর্যন্ত আছে এই বাংলার মাটিতে তাগুত 1 নাম্বার, 2 নাম্বার অখণ্ড ভারত। হ্যাঁ অখণ্ড ভারত আমরাও কায়েম করব, কিন্তু ওই কায়েমের উদ্দেশ্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনশাআল্লাহ তাআলা। তোদের অখণ্ড ভারত কায়েম আমাদেরও স্বপ্ন, তবে ওই অখণ্ড ভারতের কালেমার পতাকা হবে, ওই অখণ্ড ভারতের পতাকা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনশাআল্লাহ তাআলা। তোরা এটা জেনে রাখিস। যেহেতু আমি এখনো, আমার বয়স 20, আমি এখনো নামতে চাই নাই। যেহেতু আমার বাবাকে তোরা এরকম করেছিস, বাবা কোনো দোষ করে নাই, আমার বাবার পলিসি আছে, আমার বাবার সম্পূর্ণ আছে, প্রোটেক্ট আছে। যেহেতু তোরা চাইছিস যে আমার বাবা কি করতে, তোরা এটাতে ব্যর্থ হয়েছিস। কিভাবে হয়েছিস আমি বলি। তোরা চাইছিস যে বাবাকে হুমকি ধামকি দিবি, গুম করবি, যাই করস এগুলো করবি। এতে করে কি করলি, বাংলার সমস্ত মানুষের কাছে, তাওহীদি জনতার কাছে বাবাকে এখন হাইলাইট করলি।
এখন যদি তোরা আমাদের বিপক্ষে কোনো কিছু নিতে বাধ্য কিছু করস, এতে তোদের ঘাড় ভাঙবে ইনশাআল্লাহ তাআলা। যে কোনো মূল্যে তোদের ঘাড় ভাঙবে, তোদের যত আস্তানা আছে ইনশাআল্লাহ। আমি বললাম আমাকে চিনে রাখিস, আমার নাম মোহাম্মদুল্লাহ। ইনশাআল্লাহ তাআলা তোদের সম্পূর্ণ জিনিস উৎখাত করার আগে ইনশাআল্লাহ তাআলা এই বাংলায় তোদের কোনো ঠাঁই হবে না। যেহেতু তোরা আমাদেরকে নামাইছিস, আমার বাবাকে অপহরণ করেছিস। আর তাহিদি জনতা আপনারা যারা আছেন, ইনশাআল্লাহ তাআলা আমি চাইছিলাম না ওইরকম ভাবে ইয়াতে যাইতে। আমি যখন বলছিলাম যে বাবা টিম প্রোটেক্ট আওয়ার সিস্টার বিডির কিছু লোক ভাইরা আসছে আর আপনাদের সাথে কথা বলবে, তো বাবা বলছিল যেহেতু আমাদের গার্ডিয়ান এখন কমিটি আছে, সেহেতু তোমরা এখন কিছু কইরো না। টিম প্রোটেক্ট আওয়ার সিস্টার ভাইদেরকে বলছিল, তো বাবা কিছু বলে নাই। কিন্তু এখন যেহেতু তোরা আমার বাবাকে বাধ্য করছিস, আর আমি যেহেতু এখন তোদের সামনে আসতে বাধ্য হয়েছি, আমি বললাম এই বাংলায় তোদের কোনো ঠাঁই হবে না। এই দিন আমার, জমিন আমার, ইনশাআল্লাহ তাআলা। আমার কথা ইনশাআল্লাহ তাহিদি জনতা সম্পূর্ণ বুঝতে পারছেন। অবশ্যই আমাদের সাথে থাকবেন, যেভাবে আমরা যেন দিনকে আরো এই কোরআন সুন্নাহর আলোকে এই জমিনকে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করতে পারি, এটাই আমাদের লক্ষ্য। আমার বাবা চলে যেতেছে, আমিও চলে যাবো ইনশাআল্লাহ, এতে কোনো ইয়া নাই, মরতে তো আমাদের হবেই। কিন্তু একটা ইয়া, তোদেরকে আমরা থেকে ছাড়বো ইনশাআল্লাহ। ইসকনে যারা এখানে আছিস, যারাই লুকোচুরি হিসেবে কথা বলতেছিস, তোদেরকে ইনশাআল্লাহ আমরা দেখে ছাড়বো। এটা আমাদের মূল উদ্দেশ্য। তোদেরকে উৎখাত করা ছাড়া আমরা ইনশাআল্লাহ পৃথিবী থেকে বিদায় নেব না, যদি আল্লাহ তাআলা কবুল না করেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা আজাদী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে মোহাম্মদুল্লাহর কথা দীর্ঘ সময়, তোমার নাম মোহাম্মদুল্লাহ, ঠিক আছে। মোহাম্মদুল্লাহ ঘটনার আদ্যপান্ত খুব চমৎকারভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমি তন্ময় হয়ে শুনছিলাম। আল্লাহ তাআলা তাকে, তো নেটওয়ার্ক দুর্বলতার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আপনার লাইভ চলতেছে ভাই। জি যাই হোক, ও ছোট মানুষ। আল্লাহ তাআলা ওদের পরিবারের সকলকে সুস্থ করে দেন। তো বলছিলাম যে ওর কথাগুলো আমি তন্ময় হয়ে শুনছিলাম, যে ইসকনের ব্যাপারে ও যখন বলছিল ওর যে ইমানি জজবা এবং ও ইসলামের যে বিভিন্ন পরিভাষাগুলো বলছিল। তুমি কোন জামাতে পড়ো? এবং সুবহানাল্লাহ, মাত্র নাহবিমির পরে মাত্র নাহবিমির মানে কিতাব বিভাগের প্রাথমিক শ্রেণীতে পড়ে। তো এটুকুতেই সে যে পরিভাষাগুলো শিখে ফেলেছে ইসলামের, আসলে যোগ্য পিতার যোগ্য সন্তান হবে আমরা আশা করি। আল্লাহ তাআলা তাকে অহংকার মুক্ত, নিরহংকার, বিনয়ী, একজন হকপন্থী, বাতিলের আতঙ্ক হিসাবে কবুল করুন। আমরা মুমিনদের প্রতি বিনয়ী হব, কাফের মুরতাদদের প্রতি কঠোর হব, এটাই আমাদের নীতি। আল্লাহ তাআলা এমন একজন আলেম হিসেবে তাকে কবুল করেন। এখন আমাদের সামনে কথা বলবেন শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন, ওই এলাকার, গাজীপুরে যে এলাকা থেকে গুম হয়েছেন ওই এলাকার সভাপতি, শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের আমিও একজন কর্মী, যশোর জেলা আহ্বায়ক। তো আমার শানে সাহাবার এক ভাই কথা বলবেন, আপনারা তার কথাগুলো একটু অনুভূতিগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। ভাই মাওলানা মুসা হাফিজাউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের আমি এখন পঞ্চগড় যাচ্ছি নিয়ে আসতে বিক্রম ফ্রি ভাইয়ের সাথে আছে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মুফতি মহিবুল্লাহ মিয়াজি হাফিজাহুল্লাহ, আমাদের সহযোদ্ধা, আমাদের হক পথের উনি একজন সহযোদ্ধা। আন্তরিকতার সাথে আমাদের সম্পর্ক, ছোট ভাই হিসেবে উনি আমাকে স্নেহ করেন, আমি বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি। আলহামদুলিল্লাহ, ওনাকে আমরা সুস্থতার সাথে
আল্লাহর কাছে কামনা করি বুঝি নাই? আমরা যেহেতু উনি জীবিত, আল্লাহ আমাদের কাছে পৌঁছাইছেন, ইনশাআল্লাহ আমরা যাচ্ছি ওনাকে নিয়ে আসতে ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহর কাছে সকলেই যেন ওনাকে আমরা সহি সালামতে নিয়ে আসতে পারি এবং বাকি জীবন যেন উনি এই হকের পথে দিনের জন্য এই নিরাপদের সাথে আল্লাহ পাক রব্বুল ওনাকে দিনের জন্য কবুল করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তারা ভেবে রাখেন, ওনার ফ্যামিলিকে আল্লাহ যেন নিরাপত্তা দেন, আর আমরাও যাচ্ছি আমাদেরকে আল্লাহ নিরাপদের সাথে সফর করার তৌফিক দান করেন। শফিক ভাইয়ের সাথে পরামর্শ আর আমি করছিলাম এই ব্যাপারে। আমাদের গাজীপুর টঙ্গী 47 ওয়ার্ডের শাহানা সাহাবার জি। সভাপতি এবং উলামা পরিষদ সেক্রেটারি। শাহানা সাহাবার আমাদের পক্ষ থেকে আমাদের শাহানা সাহাবার সম্মানিত এবং শফিক ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলছিলাম, ওখানে যাব। পরে শফিক ভাই চেয়ারম্যান বলল, মহোদয় মুফতি শামীম মজুমদার আজকে আমার সাথে কথা হয়েছে গতকাল রাত্রে। উনি এই যে 11টার দিকে আপনি আসবেন সরাসরি- আমাদের ওই জায়গা TNT-তে, অর্থাৎ টঙ্গীতে উনি আসবেন, মানে না না হুজুর, একটু বলি, মানে পরিদর্শন শফিক ভাই করবেন, বলল- বিষয়টা দেখবেন। জি জি জি। আলেম ভিকটিম আলেমের পাশে উনি কালকে থেকেই অবস্থান নিয়েছেন, দাঁড়িয়েছেন, বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। সার্বক্ষণিক আমাদের সাথে শাহানা সাহাবার পক্ষ থেকে যোগাযোগ রাখছেন উনি, এবং আজকে উনি সরাসরি নিজেই আজকে আসবেন শাহানা সাহাবার এখানে পক্ষ থেকে উনি আসবেন বিষয়টা দেখার জন্য, বোঝার জন্য এবং ভিকটিমের পক্ষে দাঁড়ানোর জন্য। ইনশাআল্লাহ শাহানা সাহাবা সবসময় আপনাকে আমি এটা নিয়ে মুসলিম জিজ্ঞেস করে আলেম আমাদের পক্ষে কাজ করে যাচ্ছেন আর কি। শফিক ভাই আমরা দোয়া করি ওনার বলল জন্য। যে আপনি ওখানে আলহামদুলিল্লাহ। গেলে কয়েকটা ফায়দার কথা আল্লাহ বললেন। আমাদেরকে এই জন্য আমি দিনের জন্য জানছিলাম কবুল যে করার জন্য। আপনার- আলহামদুলিল্লাহ। হ্যালো, প্রথমত হইলো প্রশাসনও যাচ্ছে, প্রশাসন তো চাচ্ছে ইসকনের বিরুদ্ধে ধামাচাপা দিতে, তো প্রশাসন ওইখানে তো আলহামদুলিল্লাহ, তদন্ত করতে আপনারা ঠিক মতো মোটামুটি করে না করে, ঘটনার আদ্যপান্ত স্থানীয় জানলেন। স্থানীয় আমাদের প্রত্যক্ষদর্শীরা কি অবস্থা সম্মানিত পাইছে, আমির কেমন গাড়িতে আতম ফেলে বিক্রমপুরী রাখছে, মানে এই টাইপের কোনো কাছ তথ্য পাওয়া থেকে যায় কিনা, এবং পাওয়া তার যায় কিনা? ছেলের কাছ থেকে এবং প্রশাসনের এবং তদন্তের স্থানীয় যে পার্শ্ববর্তী বিপরীতে ইমাম আমাদের আছে তদন্ত তার কাছ তদন্ত থেকে, জানিয়ে দিব, দিতে পারবো। এবং আলহামদুলিল্লাহ আমিও এটা সংযুক্ত আপনারা বলেছি। এই তো আপনাদের কাছে বিশেষ নিবেদন যেটা, সেটা পরিশেষে এত দ্রুত আবারও বলছি, সেটা পাওয়া হচ্ছে গেছে এবং এটার আমরা অবদান ইসকনের আছে। বিরুদ্ধে আমাদেরকে এই যে- প্রত্যেকের জায়গা থেকে সোচ্চার হতে হবে। ইসকন একটা সন্ত্রাসী সংগঠন, জি, জি। এটা আমাদেরকে এখন প্রত্যেকটা মানুষের কর্ণ করে পৌঁছে দিতে হবে। এইটা ইসকন দেশ বিরোধী একটা সংগঠন, মানে এটা এদেশের প্রত্যেকটা মানুষের কর্ণগহরে পৌঁছে দিতে হবে। প্রত্যেক শ্রেণীর মানুষকে নিয়ে ইসকনের বিরুদ্ধে জোরদার ভাবে আমাদের অবস্থান গড়ে তুলতে হবে। আমি ওনার সাথে পরামর্শ করছিলাম। ইসকনের কোন একজন কর্মী যাতে করে বাংলাদেশে থাকার সাহসও না করে, এমন একটা পর্যায়ে আমাদেরকে আচ্ছা, চলে যেতে হবে। আচ্ছা এবং আমাদের দেশপ্রেমিক আচ্ছা আচ্ছা যে সমস্ত ভাইয়েরা আছেন, চাকরিজীবী, আচ্ছা। পেশাজীবী, কৃষক, শ্রমিক এবং প্রশাসনের যে সমস্ত আচ্ছা, ভাইয়েরা আচ্ছা। আছেন এবং আচ্ছা, জেনারেল যে আচ্ছা। সমস্ত ভাইয়েরা আছেন, তারা প্রত্যেকের জায়গা থেকে ইসকনের ব্যাপারে মানুষকে সজাগ করবেন, জাগ্রত করবেন। মানে ইসকনের ষড়যন্ত্রের ব্যাপারে প্রত্যেককে বলবেন। ইসকন যে একটা সন্ত্রাসী সংগঠন, এই ব্যাপারে প্রত্যেককে জানাবেন। জি, জি, জি। ইসকন যে বাংলাদেশ বিরোধী একটা সংগঠন, দেশ বিরোধী একটা সংগঠন, এই ব্যাপারে মানুষকে জানাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা ওই চিঠিতে একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে এনসিপি। এনসিপি কিন্তু ইসকন তাদের মহাশত্রু মনে করে। ওই চিঠিতে উল্লেখ করেছে এনসিপির কথাটা। মাওলানা মুহিবুল্লাহকে উদ্দেশ্য করে যে 12টা চিঠি দেওয়া হয়েছে, লাস্টের যে চিঠি, এই দুইটা চিঠিতে এনসিপির কথাও আছে। এরা চিরশত্রু হিসাবে জানে, ইসকন এনসিপিকে চিরশত্রু হিসাবে জানে। আমি আজকে এই লাইভের মাধ্যমে আমার এই বার্তাকে এনসিপির নাহিদ, সারজিদ, হাসনাত আব্দুল্লাহর কাছে পৌঁছে দিবেন যে আসলে তারা যদি দেশপ্রেমিক হয়ে থাকে বাস্তবিক পক্ষে, হাসনাত, নাহিদ এবং সারজিজ আলমরা, তাহলে তারাও যেন সর্বমহলে তাদের সর্বশক্তি দিয়ে সর্বভাবে ইসকনের বিরুদ্ধে অবস্থান নেয় এবং জাতীয়ভাবে ইসকনকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে যাতে করে তারা উপস্থাপন করে। তারা তাদের বক্তব্যে, তারা তাদের কর্মকাণ্ডে সর্বক্ষেত্রে ইসকনের অসারতাকে জাতির সামনে তারা তুলে ধরে। আপনাদেরকে কিন্তু তারা চিরশত্রু হিসাবে উল্লেখ করেছে এই চিঠিতে। ইসকনের লেখা চিঠি, ইসকনের নাম সহ চিঠি এবং ইসকনের পক্ষে যেই বিষয়গুলো দেওয়া আছে 10টা বিষয়, পুরোটা বিষয় হচ্ছে ইসকনের পক্ষ অবলম্বন করে ইসলাম এবং দেশ। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ইসকন কিন্তু শুধু ইসলাম বিরোধী সেটা নয়,
শুধু মোল্লাদের বিরোধী এটা নয়, ইসকন শুধু হুজুরদের বিরোধী এটা নয়, শুধু হুজুর মোল্লাদের শত্রু এটা নয়। ইসকন কিন্তু এই দেশের প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিকের শত্রু। যারা দেশকে ভালোবাসে তাদের শত্রু, যারা দেশের নিরাপত্তা চায় তাদের শত্রু। এই জন্য প্রত্যেক দেশপ্রেমিক, প্রত্যেক দেশকে ভালোবাসে এমন প্রত্যেকটা ব্যক্তি ইসকনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আপনি যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, আপনি ইসকন বিরোধী হতে হবে। কোন ইসকনের পক্ষ অবলম্বনকারী, ইসকনের প্রতি সহানুভূতিশীল ব্যক্তি কখনোই দেশপ্রেমিক হতে পারে না। আমাদের এই বার্তা ক্লিয়ার যে ইসকনের প্রতি সহানুভূতিশীল যারা, তারা কখনোই দেশপ্রেমিক নয়। আমাদের এই বার্তাকে এদেশের প্রত্যেকটা মানুষের কর্ণকবরে পৌঁছিয়ে দিন। ইসকনের প্রতি সহানুভূতিশীল যারা, তারা কখনোই দেশপ্রেমিক নয়, কারণ ইসকন হচ্ছে এই দেশ বিরোধী। আপনারা দেখেছেন চিঠিতে তারা এই দেশকে বাংলাদেশ বলতেই রাজি না, তারা এই দেশকে বাংলাদেশ বলতেই কোনোভাবে রাজি না। এটা জারজ দেশ হিসেবে তারা চিঠিতে উল্লেখ করেছে, ওই ইসকনের ওই চিঠিতে। তো তারা এই জন্য আমাদের প্রত্যেককে এনসিপি সহ, বিশেষ করে এনসিপি কে হাইপ তুলতে হবে, কারণ আপনাদেরকে তারা চিরশত্রু মনে করে। আমার এই বার্তাটাকে এনসিপি নাহিদ, সারজিদ এবং হাসনাত আব্দুল্লাহর কাছে পৌঁছে দিবেন যে তারা চিঠিতে এনসিপির কথা সুস্পষ্টভাবে উল্লেখ করে, তারা এনসিপি কে চিরশত্রু হিসেবে তাদের উল্লেখ করেছে। সুতরাং এনসিপি যদি দেশপ্রেমিক হয়ে থাকে, জাতীয় পর্যায়ে ইসকনকে পরিচয় করিয়ে দিবে যে ইসকন হচ্ছে দেশ বিরোধী একটি সংগঠন, ইসকন হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন। দেশপ্রেমিক যারা আছে এদের বিরোধী সংগঠন, এদেরকে ইসকন যে কোনো ভাবে, যে কোনো সময় পারলেই তারা গুম করার চেষ্টা করবে। এই জন্য ইসকনের বিরুদ্ধে হাসনাত, নাহিদ, সাজিদদেরকে কথা বলতে হবে, এবং প্রশাসনের মধ্যে যারা দেশপ্রেমিক আছেন এমন প্রত্যেক এবং প্রশাসনের মধ্যে যারা দেশপ্রেমিক আছেন তারাও সোচ্চার হইতে হবে, তাদের বিরুদ্ধে সোচ্চার হইতে হবে। ভাই, দেশকে যদি ভালোবাসে থাকেন, ইসকনের প্রতি সহানুভূতিশীল থাকতে পারে না আপনার। ইসকনের প্রতি সহানুভূতি যাদের আছে তারা দেশকে ভালোবাসেন না। আপনারা গতকালকে দেখেছেন ইসকনের নামটা তারা লিখতে চায় না, কি পরিমাণ ইসকনের প্রেম তাদের অন্তরে ঢুকেছে। এই ইসকন প্রেমিক যারা আছে তাদেরকে আমরা প্রশাসনে দেখতে চাই না। আমাদেরকে আওয়াজ উঠাতে হবে সর্বমহল থেকে। ইসকনের প্রেমিক যারা আছে, ইসকনের প্রেম যাদের অন্তরে ঢুকে রয়েছে, গতকালকে টঙ্গীর যেই উপকমিশনার আছে, এই উপকমিশনার সহ বাংলাদেশের ইসকনের প্রেমিক যারা আছেন প্রশাসনের মধ্যে, তাদেরকে সতর্ক করে দিচ্ছি, ইসকন প্রেম দেখাতে আসবেন না, ইসকন প্রেম দেখাতে আসবেন না আমাদের সামনে। আপনারা দেশ ছাড়া হবেন, কারণ এদেশের মানুষ দেশকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। যা কিছু করা দরকার সবকিছু করতে তারা রাজি আছে। এই জন্য আপনারা দেশপ্রেমিক হয়ে থাকলে তাওহীদ জনতার বিরুদ্ধে গিয়ে কখনোই ইসকন প্রেম আমাদেরকে দেখাতে আসবেন না। গাজীপুরের টঙ্গীর উপকমিশনের মতো ইসকন প্রেম দেখাতে আসবেন না, এবং ইসকন প্রেমিক সাজতে আসবেন না। আর বাস্তবে যদি আপনারা দেশপ্রেমিক হয়ে থাকেন, আপনাদের প্রতি ইসকনের সহানুভূতি থাকতেই পারে না। এই জন্য সর্বশেষ পরিশেষে কথা এটাই বলবো, সর্বমহলের, সর্বশ্রেণীর, সর্ব লোকেরা প্রত্যেকের জায়গা থেকে, রাজনীতিবিদরা রাজনীতির জায়গা থেকে, প্রশাসনিক লোকেরা প্রশাসনিক জায়গা থেকে, শ্রমিক, কৃষক, চাকরিজীবী, পেশাজীবী, ব্যবসায়ীরা তাদের প্রত্যেকে তাদের স্ব জায়গা থেকে ইসকনের বিরুদ্ধে নিজে সোচ্চার হবেন, মানুষকে সোচ্চার করবেন। ইসকন যে একটা সন্ত্রাসী সংগঠন এ ব্যাপারে সবাইকে সতর্ক করবেন। ইসকন যে একটা দেশ বিরোধী সংগঠন এই ব্যাপারে সবাইকে সতর্ক করবেন। ইসকন যে ইসলাম বিরোধী সংগঠন এই ব্যাপারে সবাইকে সতর্ক করবেন। এই বার্তা, আমাদের এই বার্তাটা এদেশের প্রত্যেকের কণ্ঠ করে পৌঁছে দেবেন। এবং নারী বিদ্বেষী, নারী ভোগকারী, তারা নারীকে ভোগ করে এবং এটা তাদের ধর্মীয় ইবাদত হিসেবে তারা ভোগ করে। আমাদের বোনদেরকে, আমাদের মেয়েদেরকে তারা যেই ভাগোয়া লাভ ট্রাম্পের মাধ্যমে ভোগ করে, এটাকে তারা ইবাদত হিসাবে নেয়। আপনাদেরকে খুবই সোচ্চার এই কারণে হতে হবে, আপনার বোনকে যদি আপনারা বাঁচাতে চান, আপনাদের মানে ইজ্জত যদি আপনাকে রক্ষা করতে চান, আপনাদের মেয়েদের ইজ্জত যদি আপনারা রক্ষা করতে চান, আপনাকে ইসকন বিরোধী হতেই হবে। ইসকন প্রেম আপনার অন্তর থেকে সরাতে হবে। আপনি যদি এদেশের মেয়েদেরকে ভালোবাসে থাকেন, আপনার মেয়েকে ভালোবেসে থাকেন, আপনার বোনকে ভালোবাসে থাকেন, তাহলে ইসকন প্রেম আপনার অন্তর থেকে সরাতে হবে। কারণ আপনার মেয়েকে ভোগ করার জন্য ইসকন সর্বদা তারা এইভাবে চক্রান্ত করে যাচ্ছে।
দেশের বিরুদ্ধে, আচ্ছা, ঠিক আছে। আমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, দেশপ্রেমিকদের বিরুদ্ধে। এজন্য সর্ব জায়গা থেকে আপনারা আজাদী আন্দোলন বাংলাদেশের আন্দোলন। ইসকনের বিরুদ্ধে হাইপ তুলবেন, আলোচনা তুলবেন, ঝড় তুলবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের এই বার্তা পুরো দেশবাসীর কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা লাইভকে আর দীর্ঘ করছি না ইনশাআল্লাহ তাআলা। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মাওলানা মুহিবুল্লাহকে তার সপরিবারে আমরা এখানে পৌঁছে দিতে পারি তার বাড়িতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।